দর্শক, ইন্টারিম গভর্নমেন্টের ১.৫ বছর আমরা একটা খুব কমন কথা শুনেছি। সেই কমন কথাটা হচ্ছে প্রফেসর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন, অর্থাৎ ভারতের সঙ্গে নতজানু হননি, চোখে চোখ রেখে কথা বলেছেন, ভারতের সমমর্যাদা অক্ষুণ্ণ রেখেছেন। এই কথা বারবার বহুবার বলা হয়েছে এবং উপদেষ্টা পরিষদ থেকে বারবার বলা হয়েছে গোলামির দিন শেষ, এখন আজাদির দিন, ভারতীয় আধিপত্যবাদ আর থাকবে না, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার একমাত্র ব্যক্তি প্রফেসর ইউনূস। এই ধরনের প্রচারগুলো করা হয়েছে। সম্প্রতি একটি টক শোতে এই ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশের বরেণ্য সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল। মাহবুব কামাল এই পয়েন্টে কথা বলতে গিয়ে বেশ কিছু কথা বলেছেন এবং তিনি প্রমাণ সহ বলেছেন যে বাংলাদেশের কেউ যদি ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে, তিনি ওয়ান অ্যান্ড অনলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ছাড়া ভারতের সঙ্গে চোখে চোখ রেখে আর কোনো রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধান কথা বলেননি। প্রফেসর ইউনূস যেটা করেছেন সেটা হচ্ছে লোক দেখানো, এবং তিনি যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বলার চেষ্টা করেছেন যে প্রফেসর ইউনূস ভারতের সঙ্গে চোখে চোখ রেখে তো কথা বলেনি, বরং গোপনে গোপনে তলে তলে ভারতের অধীনস্থ থাকা এবং ভারতের মোসাহিবি করার নানা লক্ষণ কিংবা নানা প্রমাণ সামনে এসেছে। চলুন একটু বুঝে দেখি যে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার ব্যাপারটা কতটা প্রফেসর ইউনূস করেছেন আর কতটা দাবি করছেন, আর বঙ্গবন্ধুর প্রসঙ্গ কিভাবে আসলো, ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আদতে কে কিভাবে ভূমিকা রেখেছে। খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা। মাহবুব কামাল বলেছেন যে প্রফেসর ইউনূস ভারতের সঙ্গে চোখে চোখ রেখে যদি কথা বলতেন তাহলে ইলিশ পাঠাতেন না, গিফট পাঠাতেন না, তিনি চাল আমদানি করতেন না, এটা রপ্তানি করতেন না, ওটা আমদানি করতেন না, বিদ্যুতের আদানির বিল পরিশোধ করতেন না, আগে আদানির বিদ্যুতের লাইন অব্যাহত রাখতেন না। ভারতের সঙ্গে যদি চোখে চোখ রেখে কথা বলতেন তাহলে ১.৫ বছর ধরে শেখ হাসিনা ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি করেছে বলে মুখে ফেনা তোলার পরেও একটা চুক্তিও প্রকাশ না করে বসে থাকতেন না, সব চুক্তিগুলো প্রকাশ করতেন এবং চুক্তিগুলো বাতিল করতেন, কোনোটাই করেননি। এবং সব থেকে বড় কথা যেটা বলেছেন সেটা হচ্ছে যে তিনি ভারতের সঙ্গে চোখে চোখ রেখে যে কথা বলেননি তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে বিদেশের আন্তর্জাতিক একটা আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইড বেঞ্চে একটুখানি সময় বৈঠক করার জন্য তিনি বহু লবিং করেছেন এবং একের পর এক লবিং করে অন্তত ৩টা ক্ষেত্রে লবিং করে একবার তিনি সেটাতে সফল হয়েছেন। এবং সেই ঘটনাই বলে দেয় নরেন্দ্র মোদীর সঙ্গে যে কোনো মূল্যে সাক্ষাৎ করতে চাই, একটু কথা বলতে চাই, সেই ঘটনাই বলে দেয় যে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে তিনি কথা বলেননি, বরং নতজানু রাজনীতি, নতজানু পররাষ্ট্রনীতিতেই ছিলেন। তিনি মূলত জনপ্রিয়তা চেয়েছেন হচ্ছে বাংলাদেশে যারা তথাকথিত ভারত বিদ্বেষী, বাংলাদেশে যারা হিন্দু বিদ্বেষী, এই মুষ্টিমেয়, এই সংখ্যা কিন্তু খুব কম, মুষ্টিমেয় এই সংখ্যার লোকের কাছে তিনি মূলত জনপ্রিয় হতে চেয়েছেন। জনপ্রিয় হয়ে জনপ্রিয় কিছু কথা বলেছেন, সেই জনপ্রিয় কথা দিয়ে নিজের ইমেজ তৈরি করার চেষ্টা করেছেন এবং নিজেকে জনপ্রিয় হিসেবে জাহির করার চেষ্টা করেছেন। আদতে ভারতের সঙ্গে চোখে চোখ রাখার যে প্রসঙ্গ সেটা যদি কেউ করে থাকে তাহলে একমাত্র বঙ্গবন্ধু করেছেন। কিভাবে করেছেন তিনি বলছেন যে বঙ্গবন্ধুই চোখে চোখ রেখে কথা বলেছেন। তার ২-৩টা উদাহরণ হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের পর, মুক্তিযুদ্ধেতে ভারতীয় মিত্রবাহিনী আমাদের দেশে এসেছে, যুদ্ধ করেছে, সহযোগিতা করেছে, সেগুলো আমরা জানি, কিন্তু মুক্তিযুদ্ধের পরে মাত্র ৩ মাসের মধ্যে, পৃথিবীতে এই ঘটনা আর কখনো ঘটেনি, মাত্র ৩ মাসের মধ্যে ইন্দিরা গান্ধীর সঙ্গে চোখে চোখ রেখে বলেছেন আপনি আপনার বাহিনীকে ভারতে
ফেরত নিয়ে যান। মাত্র 3 মাসের মধ্যে ভারতীয় বাহিনী বাংলাদেশ ত্যাগ করেছে। এটা বঙ্গবন্ধুর সব থেকে বড় অর্জন। এবং অনেকে এটাও বলেন যে 71-এর 16ই ডিসেম্বর একবার স্বাধীন হয়েছে দেশ, বঙ্গবন্ধু দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিলেন ভারতীয় বাহিনীকে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তের মাধ্যমে, এবং সেই সিদ্ধান্ত ইন্দিরা গান্ধী মেনে নিয়েছিলেন, তার বাহিনীকে তিনি ফেরত নিয়েছিলেন। এরপরে মাহবুব কামাল যেটা বলেছেন সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর কাছে যদি তিনি নতজানু থাকতেন, যুদ্ধের পরেও তিনি যদি নতজানু থাকতেন, তাহলে ইন্দিরা গান্ধীকে নাখোশ করে, ইন্দিরা গান্ধী নাখোশ হবে সেটা জেনেও ওআইসির মেম্বার হতে যেতেন না। তিনি ইন্দিরা গান্ধীকে এক ধরনের নাখোশ করে ওআইসির মেম্বার হয়েছেন। তিনি বলেছেন যে ইন্দিরা গান্ধীকে নাখোশ করে তিনি ভুট্টোকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন, আমন্ত্রণ জানিয়ে পাকিস্তানের সঙ্গে মোটামুটি একটা দ্বিপাক্ষিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছেন। সেটাও ভারতের সঙ্গে চোখে চোখ রেখে এই সিদ্ধান্তগুলো নেওয়ার উদাহরণ মাহবুব কামাল এভাবে বলেছেন। মাহবুব কামাল একটু খোঁচা মেরেই বলেছেন যে ইলিশ পাঠিয়েছেন, চাল আমদানি করেছেন, মোদির সঙ্গে মিটিং করার জন্য দিনের পর দিন লবিং করেছেন। এটা যদি ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা হয় তাহলে সেটা হাস্যকর একটা ব্যাপার। দেশবিরোধী চুক্তির কথা যেটা বললাম, সেই চুক্তির ইতিহাস একটাও ওপেন করেননি। তিনি বলেছেন, মাহবুব কামাল বলেছেন, এগুলো করেছেন মূলত বাংলাদেশে হিন্দু বিদ্বেষী যারা রয়েছে, ভারত বিদ্বেষী যারা রয়েছে তাদেরকে খুশি করার জন্য, এবং সেই গোষ্ঠীর একজন সদস্য তিনি নিজেও, যিনি হিন্দু বিদ্বেষী এবং ভারত বিদ্বেষী, কট্টর ভারত বিদ্বেষী একজন মানুষ। তিনি অনেক কথা বলেছেন, তার মধ্যে তিনি সহ আরও বেশ কিছু আলোচনায় যে ব্যাপারগুলো উঠে এসেছে প্রফেসর ইউনূস সরকারের, সেটা হচ্ছে যে এদেশে তালেবানি স্টাইল শুরু করার একটা চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের দেখেছি। সাদা চুলওয়ালা একজন উপদেষ্টা বিভিন্ন জায়গায় এরকম কথা বলেছেন বলে আমরা প্রচুর আলোচনা শুনেছি যে এই দেশকে তালেবানি স্টাইলে তৈরি করা ছাড়া কোনো বিকল্প নেই। সাদা চুলওয়ালা এনজিওর একজন উপদেষ্টা, তিনি কে খুব সহজেই আপনারা বুঝতে পারছেন। আমেরিকাকে ঘাঁটি করতে দিতে চেয়েছেন, এটা ওই চোখে চোখ রেখে কথা বলার পররাষ্ট্রনীতি না। যদি সেটা হতো, আমেরিকাকে ঘাঁটি গাড়তে দেয়া, করিডোর দেওয়া, কিংবা সেন্ট মার্টিন দ্বীপের যে আলোচনাগুলো, সেটা যদি শেষ পর্যন্ত সেনাবাহিনী, 3 বাহিনীর প্রধানের বিরোধিতা এবং দেশের মানুষের তীব্র বিরোধিতার মুখে যদি সেটা ভণ্ডুল হয়ে না যেত, তাহলে আজকে ইরান এবং ইসরায়েল যুদ্ধের যে ভয়াবহতা আমরা দেখছি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে, ইরান, বাহরাইন, সৌদি আরব, কুয়েত সহ বিভিন্ন জায়গায় আমেরিকার ঘাঁটিতে একের পর এক আঘাত করছে, সেই আঘাতটা বাংলাদেশেও আসতো, বাংলাদেশে যদি ঘাঁটি গাড়তে দেয়া হতো। এবং এই মুহূর্তে প্রফেসর ইউনূস চলে যাওয়ার পরপরই বাংলাদেশ একটা মরুভূমিতে পরিণত হতো। সেই রকম ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিলেন তিনি। মাহবুব কামাল বলেছেন যে প্রফেসর ইউনূস মূলত চেয়েছেন ভারতের সঙ্গে এক ধরনের যুদ্ধ লাগাতে, যে কোনোভাবে ভারতের সঙ্গে যুদ্ধ লাগাতে চেয়েছেন। এবং মাহবুব কামাল এটাও বলেছেন যে ভারত অত বোকা না যে এই 2-4 মাসের সরকারের সঙ্গে অতি উত্তেজিত হয়ে তারা কোনো সামরিক পদক্ষেপ নেবে। যদি ভারত বাংলাদেশে কোনো সামরিক পদক্ষেপ নিতে চাইতো, তাহলে 1975-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তারা সামরিক পদক্ষেপ নিতে পারতো, এদেশে আক্রমণ করত এবং ওই ঘটনার প্রতিশোধ নিতে পারতো, কারণ বঙ্গবন্ধু ভারতের খুবই কাছের মানুষ। এছাড়া আরো কিছু উদাহরণ দিয়েছেন। সেই কারণে প্রফেসর ইউনূস যতই 7 সিস্টার্স, চিকেন নেক এগুলো নিয়ে যতই উস্কানি দিয়েছেন, ভারত সেই উস্কানিতে নাক গলায়নি এবং ভারত কোনোদিনই বাংলাদেশে আক্রমণ করবে না, কারণ বাংলাদেশে আক্রমণ করে আদতে ভারতের কোনো লাভ নেই। আক্রমণ করবে না এটার কারণে না যে ভারতের পীড়িত একেবারে উতলায়ে পড়ছে, ব্যাপারটা তা না। আক্রমণ করে ভারতের আদতে কোনো লাভ নেই, সেই কারণেই আক্রমণ করবে না। এই যে ভারত বিদ্বেষ এতটা খারাপ পর্যায়ে গিয়েছিল, যেটা আমরা রমজান মাসে এখন এসে দেখছি যে এখন ওপেন মোনাজাত হচ্ছে এরকম যে এ আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদের 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, আমাদের কেউ আক্রমণ করলে বঙ্গোপসাগরে লাফ দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। এই ধরনের উদ্ভট মোনাজাত কিন্তু আমরা দেখছি। এবং এই উদ্ভট পরিস্থিতির যিনি সৃষ্টি করেছেন
করেছেন, তিনি যদি দাবি করেন যে চোখে চোখ রেখে ভারতের সঙ্গে কিংবা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে চোখে চোখ রেখে কথা বলেছেন কারো সঙ্গে, সেটা আদতে সত্য নয়, সেটা হাস্যকর একটা উপসঙ্গ মাত্র। এভাবেই মাহবুব কামাল বর্ণনা করার চেষ্টা করেছেন। দর্শক, আপনারও কি তাই মনে হয়, নাকি আপনার রয়েছে ভিন্ন মত? যে ভিন্ন মতে ভিন্ন কিছু আপনি বলতে চান, বলতে চাইলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।